আমি বিয়ে করার জন্য শ্বশুরবাড়ির ড্রয়িং রুমে আসতেই শুনলাম আমার হবু বউ তার বয়ফ্রেন্ড নিয়ে বিয়ের আসর থেকে পালিয়েছে। কথাটা শুনে আমি ধপাস করে সোফার উপর পড়ে গেলাম। আমার মা কপালে হাত দিয়ে সোফার এক পাশে বসে পড়লেন। কাজী এবং ঘটক এই নিয়ে তর্কাতর্কি করছেন। কাজী সাহেব বললেন, সব দোষ ওই বেটা ঘটকের। ঘটক বলল, আমি আবার কি অপরাধ করলাম? তুমি বিয়ে ঠিক করেছো, একটা ভালো বংশের মেয়ে ঠিক করবে না? যে বংশের মেয়ে বরযাত্রী আসার আগেই পালিয়ে যায়, সেই বংশের সাথে কিরকম সম্পর্ক করতে এসেছো? একদিকে আমি আর আমার মা বিধ্বস্ত হয়ে পড়ে আছি, অন্যদিকে ঘটক আর কাজীর মধ্যে এমন ঝগড়া খুবই বিরক্তিকর মনে হচ্ছিল। শেষ পর্যন্ত আমার মা বলল, এই ঘটক, মেয়ের বাপ কোথায়? মেয়ের বাপকে ডাকো। আপা, মেয়ের বাবা নাকি স্ট্রোক করে রুমের ভেতরে শুয়ে আছেন। মা এবার কিছুটা উত্তেজিত হয়ে বলল, বরযাত্রীকে ঘরে বসিয়ে রেখে উনি রুমের ভেতর ঘুমোচ্ছেন? কেমন ফালতু মানুষের সাথে সম্পর্ক করতে এসেছি। এমন সময় কাজী বলল, আপা, মনে হয় মেয়ে পালিয়ে যাওয়াতেই উনি শোকে পাথর হয়ে গেছেন, একটু গিয়ে দেখুন। কাজীর এমন কথা শুনে মা রুমের ভেতরের দিকে গেলেন। মা রুমের ভেতরে গিয়ে দেখলেন আমার হবু শ্বশুরের মেয়ে রূপান্তিকা হবু শ্বশুরের মাথায় পানি ঢালছে। মাকে রুমের ভেতর আসতে দেখে রূপান্তিকা বলল, বাবা, জয়ন্তিকা আপার শাশুড়ি এসেছেন। আমার মা সাথে সাথে বলে উঠল, কিসের জয়ন্তিকার শাশুড়ি? ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হয়েছে নাকি যে আমি ওই মেয়ের শাশুড়ি হব? আর এই যে বিআই সাহেব, আপনাকে তো এখন বিআই বলতেও লজ্জা করছে। আপনি কোন মুখে এখনো বেঁচে আছেন? মেয়ে বিয়ের আসর থেকে তার প্রেমিককে নিয়ে পালালো, আর আপনি মাথায় পানি ঢালছেন? আমার হবু শ্বশুর অনুনয় বিনয় করে বলতে লাগলো, আপা, আমাকে মাফ করবেন, এখানে আমার কি বা করার আছে? কি বা করার আছে মানে? শুনেছি আপনার স্ত্রী মারা গেছে অনেক আগেই, ঘরে আপনার দুই মেয়ে ছিল, দুটো মেয়েকে আপনি খেয়াল করবেন না? এখন যে আপনার বড় মেয়ে আপনার মুখে চুনকালি দিল, আপনার এখন কেমন লাগছে? আমার মায়ের মুখে এমন কথা শুনে ওনার মাথাটা নিচু হয়ে গেল। অন্যদিকে রূপান্তিকাও মাথা নিচু করে কাঁদছে। আমার মা আবার বলল, আমি অত সব বুঝি না, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে ছেলেকে বিয়ে করাতে এসেছি। এই মুহূর্তে সবাই যদি জানে যে আমার হবু ছেলের বউ তার প্রেমিককে নিয়ে পালিয়েছে, তাহলে আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবে দেখেছেন? তাই আপনাকে শেষবারের মতো বলছি, প্রয়োজনে আমরা আরো 2-4 ঘন্টা বসবো। আপনি যেখান থেকে পারেন আপনার মেয়েকে ধরে এনে আমার ছেলের সাথে বিয়ে পড়িয়ে দিন, না হয় আমার মান সম্মান সব যাবে। বলেই আমার মা চেঁচাতে চেঁচাতে ওখান থেকে চলে আসলো। আমার মা ড্রয়িং রুমে এসে বললেন, আমার সাথে মস্কারি? একটা দুশ্চরিত্রা মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিল, ভাগ্য ভালো, আল্লাহর রহমতে মেয়েটা পালিয়েছে। বিয়ে করে আমার ঘরে নিয়ে গেলে ওখান থেকে পালালে তো আমি ফেসে যেতাম। আমি বললাম, মা, তুমি এ কথা বলছো? এখন যে আমি ফেসে আছি, তুই আবার কোন দিকে ফাঁসলি? সবাই জানে আজকে আমার বিয়ে, আমি বিয়ে করতে এসেছি। এখন যদি সবাই শোনে বিয়ের আসর থেকে আমার হবু বউ পালিয়েছে, তাহলে আমার মান সম্মান কোথায় যাবে একবার চিন্তা করেছো? এমন সময় আমার মোবাইলে একটা কল আসলো। মোবাইলটা পকেট থেকে বের করে দেখলাম ইভা নামের একটি মেয়ে ফোন করেছে। ইভা হচ্ছে সেই মেয়ে যে মেয়ে একবার আমাকে রেস্টুরেন্টে ডেকে নিয়ে গেছিল। একবার ইভা আমাকে রেস্টুরেন্টে ডেকে নিয়ে গেছিল, বলেছিল খুব জরুরি কাজে দেখা করতে। আমি রেস্টুরেন্টে গিয়ে দেখি ইভা আমি যাবার আগেই এসে বসে আছে। আমি তাকে দেখে বললাম, কি রে, আমাকে কি জন্য রেস্টুরেন্টে আসতে বললি? ইভা বলল, আগে বস, তারপর বলছি। আমি তার থেকে দূরত্ব বজায় রেখে বসতে চাইলে সে বলল, এই, আমি কি নাপাক নাকি রে? তুই আমার থেকে দূরত্ব বজায় রেখে বসেছিস কেন? সত্য কথা বলতে ইভাই হচ্ছে আমার দুঃসম্পর্কের চাচাতো বোন। মেয়েটি অনেক ছেলের সাথে প্রেম করেছে, চরিত্র তেমন সুবিধার না, এ কারণে ওকে আমি পছন্দ করি না। আমি বললাম, পাক আর নাপাকের কথা নয়, কি জন্য দেখা করতে বলেছিস সেটা বল। তারপর ইভা আমতা আমতা করে বলল, শুনেছি চাচি আম্মা নাকি তোকে বিয়ে করাতে চাচ্ছে। হ্যাঁ, অনেক মেয়ে তো দেখলি, একটাও তোকে পছন্দ করছে না। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, ওয়েট, আমাকে পছন্দ করছে না সেটা ভুল কথা। কিছু মেয়েকে আমি অ্যাভয়েড করছি, আবার কিছু মেয়ে আমাকে অ্যাভয়েড করছে। যা হবে হোক, এখন আমি যে কথা বলছি মন দিয়ে শোন। তুই চাচি আম্মাকে গিয়ে বল তুই আমাকে বিয়ে করবি। সাথে সাথে আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম। সে আমার হাত ধরে টেনে আবার বসিয়ে বলল, তেলের মধ্যে কই মাছ ছাড়ার মতো করে লাভ দিয়ে উঠলি কেন? তোর মতো মেয়েকে আমি বিয়ে করব? তুই তো গত সপ্তাহে মঞ্জুর মোর্শেদ থেকে ছ্যাঁকা খেয়েছিস। এই মিস্টার, ছ্যাঁকা আমি খাইনি, তাকে আমি ছ্যাঁকা দিয়েছি। যখন শুনেছি ওই শালার ঘরে দুটো বউ আছে, তখনই আমি ওকে পার্কে ডেকে নিয়ে কুত্তার মতো ধুলাই করেছি। তারপর প্রেমের তালাক দিয়ে দিয়েছি। তুই প্রেমের তালাক দে কিংবা অন্য কারো প্রেমে কবুল বল, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই জীবনে আমি তোকে বিয়ে করব না, এটাই লাস্ট অ্যান্ড ফাইনাল ডিসিশন। বলেই সেদিন আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে এসেছিলাম। আমি মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের দিকে তাকিয়ে আছি দেখে মা বলল, মোবাইল হাতে নিয়ে এভাবে কি দেখছিস? কে ফোন করেছে? কলটা ধর, না হয় কার। শেষে আমি নিরুপায় হয়ে এবার কলটা রিসিভ করলাম। রিসিভ করার সাথে সাথে ইভা বলল, কিরে মদন, বিয়ের আসর থেকে নাকি তোর বউ পালিয়েছে? কথাটা শুনে আমার মন মেজাজ একেবারে খিটখিটে হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, ঘটনা ঘটতে না ঘটতেই পুরো বাংলাদেশ হয়ে গেছে। সে আবারও বলল, কিরে, চুপ করে আছিস কেন? উত্তর দে। ও, বুঝেছি, তুই কি উত্তর দিবি? যার বউ বিয়ের আসর থেকে পালিয়ে যায় সে কি পুরুষ রে? আমি তখন আর সহ্য করতে না পেরে বললাম, পালালে আমার বউ পালিয়েছে, তাতে তোর সমস্যা কি? তোর বর তো পালায়নি, আর আমি তো বিয়ের আসর পর্যন্ত আসতে পেরেছি। তুই তো মেহেদিও হাতে মারতে পারবি না। আমার কথার উত্তরে সে এবার বলল, এখনো সময় আছে, যেহেতু শেরওয়ানি পরা আছিস, এক কাজ কর, তুই সোজা কাজী অফিসে চলে আয়। আমি এদিক থেকে কাজী অফিসে যাচ্ছি, আমাকেই কবুল কর, প্রয়োজনে আই বুড়ো থাকবো, তারপরও তোর মতো ঢেঙ্গি মেয়ে আমি বিয়ে করবো না। বলেই মোবাইলের লাইনটা কেটে দিলাম। এমন সময় দেখলাম মেয়ের বাবা এসে ঘটককে ডাকছে, ঘটক, একটু এদিকে এসো তো। মেয়ের বাপের ডাকে ঘটক ওনার সাথে বের হয়ে গেলেন। ঘটককে মেয়ের বাবা ড্রয়িং রুমের আড়ালে ডেকে এনে বললেন, ঘটক, ঘটনা যেহেতু একটা ঘটে গেছে, এখানে আমি কি বা করতে পারি? অনেক জায়গায় ফোন করেছি, কোথাও মেয়ের সন্ধান পাচ্ছি না। ঘটক বলল, কি করবেন সেটা আমি জানি না। ছেলের মা কিন্তু অনেক জাদ্রেল মহিলা, উনি কিন্তু এত সহজে আপনাকে ছাড়বে না। আপনি তো দেখেছেন অনেকগুলো বরযাত্রী চলে এসেছে, সবাই কানাঘোষা করছে। এখন কি করবেন সেটা আপনিই ভালো জানেন। মেয়ের বাবা তখন নিরুপায়
অসহায় হয়ে বলল, আমার এক মেয়ে পালিয়েছে তাতে কি, ঘরে তো আর এক মেয়ে আছে। আল্লাহর রহমতে আমার এই মেয়েও দেখতে শুনতে অতটা খারাপ না। তুমি একটু ছেলের মাকে বুঝিয়ে বলো, বড় মেয়েকে না নিয়ে যেন আমার ছোট মেয়েকে ওনার ছেলের বউ করে নিয়ে যায়। মেয়ের বাবার মুখে এমন কথা শুনে ঘটক বলল, এটা অবশ্য আপনি ঠিক বলেছেন। আচ্ছা আপনি যান, ছোট মেয়েকে রাজি করান, ছেলের মাকে আমি রাজি করাচ্ছি। বলে ঘটক আবার ড্রয়িং রুমের দিকে চলে আসলেন। আমরা তখন ড্রয়িং রুমে টেনশনে পায়চারি করছি। এমন সময় ঘটক এসে বলল, আপা একটা কথা বলি, রাগ করবেন না প্লিজ। আমার মা বলল, কি কথা বলবে তাড়াতাড়ি বলো, আমি কিন্তু এই ঘর থেকে বউ না নিয়ে যাচ্ছি না। মায়ের কথা শুনে ঘটক বলল, আপা ওনার বড় মেয়ে যেহেতু পালিয়ে গেছে, ওখানে ওনার কি বা করার আছে, তাই উনি একটা প্রস্তাব রেখেছেন। মা বলল, কি প্রস্তাব? বড় মেয়ে পালিয়ে গেলেও ওনার ছোট মেয়ে আছে, আপনারা যদি চান তাহলে ছোট মেয়েকে মুন্নার বউ করে নিয়ে যেতে পারেন। কথাটা শুনে কাজী সাহেব বলল, উত্তম প্রস্তাব, যেহেতু আমরা বিয়ে পড়াতে এসেছি তাই বিয়ে না পড়িয়ে গেলে অমঙ্গল হবে। আপা আপনি রাজি হয়ে যান, বিয়ে তো আমি করব না, বিয়ে করবে মুন্না। মুন্না তুই কি বলিস? আমি অনেক ভেবেচিন্তে দেখলাম যেহেতু বিয়ে করতে এসেছি, এই মুহূর্তে বিয়ে না করে গেলে মান সম্মান কিছুই থাকবে না, তাই আমিও ওনাদের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। ঠিক আছে মা, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। ঘটক এবং কাজী দুজনে একসাথে আলহামদুলিল্লাহ বলল। এদিকে মেয়ের বাবা মেয়ের ছোট বোন রূপান্তিকাকে রাজি করানোর জন্য রুমে আসলো। বাবাকে রুমে আসতে দেখে রূপান্তিকা বলল, বাবা আমি অনেক জায়গায় খোঁজ নিয়েছি, আপুকে কোথাও খুঁজে পাচ্ছি না, আমার মনে হচ্ছে আপু ইপ্তি ভাইয়ের সাথে পালিয়েছে। মেয়ের বাবা বলল, ইপ্তিটাকে? আপা যার সাথে প্রেম করতো, ছেলেটা নাকি নাটকের ক্যামেরাম্যান হিসাবে কাজ করে। মেয়ের বাবা সেদিকে মন না দিয়ে বলল, মারে আমি যে সমস্যায় পড়েছি সেই সমস্যা থেকে একমাত্র তুই আমাকে উদ্ধার করতে পারিস। বাবার মুখে এমন কথা শুনে রূপান্তিকা বলল, আমি তোমাকে কিভাবে উদ্ধার করব বাবা? মেয়ের বাবা তখন ওনার ছোট মেয়ের হাত ধরে বলল, মারে তুই যদি এই ছেলেকে বিয়ে করিস তাহলে ওরা আমাকে ছেড়ে দিবে, না হলে নির্ঘাত ওরা আমাকে জেলে দিবে। তুই মেয়ে হিসাবে কি পারবি তোর বাবাকে জেলে দিতে? বাবার মুখে এমন কথা শুনে রূপান্তিকা টেনশনে পড়ে গেল, কারণ রূপান্তিকার সাথে বাবু নামের একটা ছেলের সাথে সম্পর্ক রয়েছে। রূপান্তিকা অবাক হয়ে বাবুর কথা ভাবতে লাগলো, কারণ একদিন এক রেস্টুরেন্টে বাবু তাকে বলেছিল সেদিন বাবু রূপান্তিকার হাত নিয়ে বাবুর মাথায় রেখে শপথ করিয়েছিল, বলো রূপান্তিকা এ জীবনে তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। আরে বাবা তোমাকে ছেড়ে যাওয়ার জন্য কি তোমার সাথে প্রেম করেছি? আমার ভয় হয় এখনকার প্রেম বেশি দিন টিকে না, প্রেম করে একজনের সাথে আর বিয়ে করে অন্যজনকে। তুমি এমনটি করবে না তো? এই আমি তোমার মাথায় হাত রেখে শপথ করে বলছি, আমার দেহে প্রাণ থাকতে তোমাকে কখনোই ছেড়ে যাব না। একটা কথা মনে রাখবে, যেদিন তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে সেদিন আমার মৃত্যুর সংবাদ শুনবে। বাবুর কথা মনে পড়তেই রূপান্তিকার চোখ বেয়ে জল ঝরে পড়তে লাগলো। রূপান্তিকার এমন অবস্থা দেখে বাবা আবার বলল, মারে কি ভাবছিস? তোর বড় আপা আমার মান সম্মানের কথা চিন্তা না করে কোনো এক ছেলের সাথে পালিয়েছে, এখন যদি তুই এই বিয়েতে রাজি না হোস তাহলে আমার গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। বাবার এমন কথা শুনে রূপান্তিকা বিয়ে করতে রাজি হয়ে গেল। কাঁদতে কাঁদতে বলল, ঠিক আছে বাবা, তুমি যা ভালো মনে করো তাই করো। বাবা তখন কাঁদতে কাঁদতে মেয়েকে জড়িয়ে ধরে বলল, আল্লাহ তোকে অনেক দিন বাঁচিয়ে রাখুন রে মা। একজন বাবার ঘরে জয়ন্তিকার মতো কুলাঙ্গার যেমন না থাকে, তেমনি তোর মতো ভালো মেয়েরাও থাকে। তুই আজ আমার সম্মান বাঁচিয়েছিস। বলেই বাবা সংবাদটি ওনাদেরকে দিতে চলে গেলেন। কিছুক্ষণ পরে জয়ন্তিকার জায়গায় রূপান্তিকাকে বসাজিয়ে আমার সামনে এনে বসালো। মেয়েটা তখনও কাঁদছিল। আমি আর চোখে মেয়েটির দিকে তাকালাম, দেখলাম দেখতে শুনতে মাশাআল্লাহ জয়ন্তিকার চাইতেও রূপান্তিকা আরো বেশি সুন্দর। আমি মনে মনে বললাম, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, বড় বোনের চাইতে ছোট বোন অনেক সুন্দর। তাই আমি মনে মনে খুশি হয়ে গেলাম। কাজী সাহেব বলল, তাহলে দেরি করে লাভ নেই, আমি বিয়ের কাজ শুরু করি। ঘটক বলল, কাজী সাহেব তাড়াতাড়ি বিয়ে পড়ান, রান্নাঘর থেকে ভালোই গোস্তের ঘ্রাণ বের হচ্ছে, বিয়েটা শেষ করে খেতে বসে যাব। সাথে সাথে আমার মা খেপে গিয়ে বলল, ঘটক তোমাদের এই স্বভাব কি যাবে না? যেখানে যাও সেখানে শুধু খাই খাই করো। মেয়ের বাবা বলল, আপনারা বিয়ের ব্যবস্থা করুন, আমি বরযাত্রীদের খাওয়ানোর ব্যবস্থা করছি। এই বলে মেয়ের বাবা ওখান থেকে চলে গেলেন। যথারীতি বিয়ের কাজ শেষ করে বাসায় এসে সরাসরি বাসর ঘরে ঢুকলাম। দেখলাম বাসর ঘরে বসে আমার মা কান্নাকাটি করছে। মাকে কান্না করতে দেখে আমি অবাক হয়ে গেলাম। নতুন বউকে দেখতে পেলাম না। আমি মাকে বললাম, মা কান্না করছো কেন? মা কান্না করতে করতে বলল, তোর নতুন বউ বাবু নামের একটি ছেলের সাথে বাসর ঘর থেকে পালিয়েছে। কথাটা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। হ্যালো ভিউয়ার্স, কথায় আছে অভাগা যেদিকে তাকায় সেদিকে নদীর জলও শুকিয়ে যায়। আমাদের গল্পটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেওয়ার বিনীত অনুরোধ রইল। ধন্যবাদ।